শাস্তি দেওয়া যায়। হাইকোর্ট থেকে একটা আইন পাস করেছিল যাতে কেউ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বলে। আইন পাস করেও জিয়াউর রহমানকে কি থামিয়ে রাখা গেছে? তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা কি কমানো গেছে? যায় নাই, বরঞ্চ আরো বৃদ্ধি পেয়েছে। মানুষ শুনতে চেয়েছে, জানতে চেয়েছে কেন আইন করা লাগবে, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না কেন? এটা যখন জানার চেষ্টা করেছে, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেছে আসলে বলেন তো জিয়াউর রহমান সম্পর্কে আপনি কি জানেন, তখন মুরব্বীরাই বলেছে হ্যাঁ জিয়াউর রহমানের ঘোষণা নিজ কানে শুনেছি এবং তার ঘোষণার মধ্যে দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানিরা যখন অকাতরে আমাদের এই পূর্ব পাকিস্তানের সাধারণ নিরীহ জনগণের উপরে তারা সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেই সময় জিয়াউর রহমান রেডিও কেন্দ্রে এসে রেডিও কেন্দ্র দখল করে সেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সকল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বলেছিলেন তাদেরকে পশ্চিমা পাকিস্তানিদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বলেছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে এই বাংলাদেশের জনগণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল এবং আমাদের নিরীহ মানুষকে তারা রক্ষা করেছিল, আমাদের মা বোনকে রক্ষা করেছিল, আমাদের শিশু বৃদ্ধকে রক্ষা করেছিল। এই মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, অস্ত্র ছিল না, লাঠি হাতে নিয়ে দাও খন্তা কুড়াল যার যা ছিল তাই নিয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্রধারীদের বিরুদ্ধে, ওই পশ্চিমা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কার ডাকে সারা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল? তখন তো কোনো আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায় নাই। তাদের শীর্ষ নেতা পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে পূর্ব পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল এবং আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতারা রয়েছে সকল নেতারা সেদিন পালিয়ে ভারতে চলে গিয়েছিল, একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন নিজে ক্যান্টনমেন্টে একজন সামরিক অফিসার হওয়ার পরেও নিজের জীবন বাজি রেখে ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করে সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই অস্ত্র শস্ত্র কোষাগার লুট করে অস্ত্রাগার ভেঙে জিয়াউর রহমান তৎকালীন ওই চট্টগ্রামের যিনি সেনা প্রধান ছিলেন, ওই ক্যান্টনমেন্টের যিনি প্রধান ছিলেন পাকিস্তানি মেজর জেনারেল জাঞ্জুয়াকে গ্রেপ্তার করে তাকে নিবৃত করে তিনি ওই ক্যান্টনমেন্ট দখল করে সেখান থেকে গাড়ি ঘোড়া অস্ত্র কামান গোলা বারুদ দিয়ে তিনি রেডিও কেন্দ্রে গিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে সেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন এবং পরবর্তীতে সেই সকল অস্ত্র শস্ত্র গাড়ি ঘোড়া নিয়ে ট্যাঙ্ক গোলা কামাল নিয়ে যা ছিল ক্যান্টনমেন্টের সব অস্ত্র শস্ত্র নিয়ে তিনি ভারতের একটি সীমান্ত এলাকায় তিনি চলে গিয়েছিলেন এবং ওই বেতার কেন্দ্রটাও তিনি গাড়িতে করে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এই সকল ইতিহাস এখন আমাদের তরুণ প্রজন্মদেরকে এই সকল ইতিহাস শেখাতে হবে। জিয়াউর রহমানকে আরো বেশি বেশি মানুষের আস্থা এবং ভরসার জায়গা যদি আমরা বানাতে চাই, প্রকৃত ইতিহাস লিখতে হবে যে একজন দেশপ্রেমিক কিভাবে মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে। একজন দেশপ্রেমিকের পক্ষেই সম্ভব ৪৪ বছর পরেও তার প্রতি মানুষের ভক্তি এবং শ্রদ্ধা মাথা অবনত হয়ে যায়। শুধুমাত্র কার প্রতি সম্ভব? দেশপ্রেমিকের প্রতি সম্ভব, নাকি যারা লুটেরা, যারা গত ১৫ বছর এই বাংলাদেশের মানুষের সম্পদ হরণ করে বিদেশে টাকা পাঠিয়েছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, তাদের মৃত্যুর পরে আমরা কি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব? তাদেরকে কখনো এই জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে না, তাদেরকে জাতির শত্রু মনে করবে মানুষ। আমরা তাদেরকে জাতির শত্রু মনে করি যারা এই দেশের সম্পদ হরণ করেছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে, খেলেছে। আজ থেকে ৫৪ বছর আগে দেশ স্বাধীন হওয়ার পরেও আজকেও এদেশের মানুষ ভালো চিকিৎসা পায় না, আমাদের সন্তানেরা স্কুলে গিয়ে ভালো শিক্ষা পায় না, হাসপাতালে গিয়ে ওষুধ পায় না। কেন একটি স্বাধীন দেশে ৫৫ বছরের মাথায় আমরা কেন চিকিৎসাবিহীন থাকবো, আমরা কেন শিক্ষাবিহীন থাকবো? অথচ আমাদের সম্পদ লুটপাট করে তারা বিদেশে গিয়ে টাকার পাহাড় বানায়, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। আমরা চাই না বাংলাদেশে আর কোন লুটেরা শ্রেণীর জন্ম হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোন ফেসিবাদের জন্ম হোক, আমরা চাই না আর বিনা ভোটে কোন সরকার গঠিত হোক। আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
আমরা রাজপথ থেকে আমাদের জীবন বাজি রেখে আমরা মামলা হামলা গ্রেপ্তার খুন গুম সকল কিছু উপেক্ষা করে আমরা আপনাদের ভোটের অধিকারের জন্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা জীবন দিতেও কার্পণ্য করি নাই। আমাদের মধ্য থেকে অনেকে জীবন দিয়েছে। আপনারা জানেন 22 সালের 1 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে হয়তো অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেখানে পুলিশ সরাসরি রাইফেল দিয়ে গুলি করেছে। যদিও সেই পুলিশকে এখন ধরা হয়েছে এবং এখন সে কারাগারে রয়েছে, তার বিচার হবে ইনশাল্লাহ। আজকে দেখেছেন না ওই যে মেজর সিনাকে কক্সবাজারে হত্যা করার জন্য আজকে ওই যে ওসি প্রদীপের ফাঁসির রায় বহাল রয়েছে, সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল রয়েছে। অবিলম্বে এই রায় কার্যকর হতে হবে। কাজের অপরাধী সে যেই হোক, সে শেখ হাসিনা হোক আর যেই হোক, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে, মানুষকে ঠকিয়েছে, দেশকে ঠকিয়েছে, যারা যাত্রী শত্রু হিসেবে বিবেচিত হয়েছে, যারা মানুষের রোষানলের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে ধরে এনে এই বাংলার মাটিতে বিচার আপনারা চান, আমরা চাই। আপনারা চান, আমরাও চাই। সবাই বিচার চাই। ফেসিবাদের ফাঁসি চাই, ফেসিবাদের ফাঁসি চাই। এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাহলে কি হবে? আবার নতুন করে গডফাদারের জন্ম হবে, আবার নতুন করে লুটেরা শ্রেণীর জন্ম হবে। এই বাংলাদেশকে নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। সুতরাং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আনাচে কানাচে যাচ্ছি, মানুষের সুখ দুঃখের কথা শুনছি। ইনশাল্লাহ অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদের ভোটের অধিকার আমরা আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারবো, কারণ তারা ভোটের অধিকার হরণ করেছে। আর আমরা আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথ থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট ছিলাম। আমরা জীবন বাজি রেখেছি, আমরা জেল খেটেছি, কিন্তু আপনাদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে আমরা এক পা পিছিয়ে যাই নাই। আমরা 15 বছর তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম এবং এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই। আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হবে। মানুষের এই যে রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণ হলো রাষ্ট্রের মালিক, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে তাদের কথা বলার জন্য জাতীয় সংসদে পাঠাবে। এখানে আপনাদের আমাদের ভাগ্য নিয়ে কাউকে আর ভোট দিয়ে ষড়যন্ত্র করতে, আপনাদের আমাদের ভাগ্যের কথা উন্নয়নের কথা বলার জন্য এমন কাউকে সংসদে পাঠানো যাবে না যে শুধু নিজের ভাগ্য উন্নয়নের চিন্তা করবে, জনগণের কথা ভুলে যাবে। এরকম নেতা আমরা চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা জনগণের সঙ্গে থাকুন। আগামী নির্বাচনে যদি জনগণ আপনাদেরকে সঙ্গে রাখে তাহলে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি যায় তাহলে 31 দফার ভিত্তিতে এই বাংলাদেশে একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং জিয়াউর রহমান সাহেব যেরকম একজন সৎ মানুষ ছিলেন, তারই তো পুত্র জিয়াউর রহমানের পুত্রই তো তারেক রহমান। জিয়াউর রহমান যা শিখিয়েছেন তারেক রহমান তো তাই শিখেছে। খালেদা জিয়া যা শিখিয়েছেন তারেক রহমান তো তাই শিখেছে। যদি খালেদা জিয়া লুটপাট করতেন, যদি জিয়াউর রহমান লুটপাট করতেন, তাহলে তারেক রহমান এসেও লুটপাট করতেন। তারা তো এটা শেখে নাই। জিয়াউর রহমান এমন একজন ন্যায় শাসক ছিলেন যে তিনি মারা যাওয়ার পরে ঢাকা শহরে তার 1 ইঞ্চি জমি কোথাও, বাড়ি গাড়ি কোথাও কিছুই পাওয়া যায় নাই। আবার খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন একটি ভাড়া বাড়িতে থাকেন, আপনারা হয়তো জানেন। তারেক রহমান লন্ডনে আছেন, লন্ডনে একটি ভাড়া বাড়িতে থাকেন। উনি বাংলাদেশে ফিরে আসবেন, ওনার জন্য বাসা ভাড়া খোঁজা হচ্ছে, ভাড়া বাসা খোঁজা হচ্ছে। কেন? উনি তো রাজার ছেলে, উনি তো প্রধানমন্ত্রীর ছেলে, উনি তো মুক্তিযুদ্ধের ঘোষকের ছেলে, উনি তো সেনা প্রধানের ছেলে। তাহলে ওনার একটা বাড়ি থাকবে না, এটাও কি বিশ্বাস করতে হয়? হ্যাঁ, এটাই বিশ্বাস করতে হবে। তাই তো নাই। এই পরিবারের তো 1 ইঞ্চি সম্পদ ঢাকা শহরে নাই। আপনারা কি এইরকম রাজনীতি চান
নাকি লুটপাটের রাজনীতি চান? আপনি কি রাজা প্রজার রাজনীতি চান, নাকি সেবক এবং যারা সেবা করবে সেরকম সেবক চান? নাকি ভোট দেওয়ার পরে রাজা হয়ে যাবে এরকম কাউকে চান? কাউকে রাজা বানানোর জন্য আমরা ভোট দিব না। ভোট দিব? কাউকে রাজা বানানোর জন্য ভোট দিবে না। এই ভোট আমার আমানত। আমি যাকে ভোট দিব সে আমার সেবক হবে, তার দরজা আমার জন্য 24 ঘন্টা খোলা থাকবে। আমি বিপদ আপদে যেন তাকে পাই, তাকে যেন টেলিফোন করলে পাই, আমার বিপদে যেন সে পাশে এসে দাঁড়ায়। এইরকম লোককে আমরা ভোট দিয়ে এমপি বানাতে চাই, মন্ত্রী বানাতে চাই। এটা নিজের অধিকার। এই অধিকার আপনার অধিকার, আপনাকে বুঝে নিতে হবে। যেমনি করে 5ই আগস্ট আপনারা আপনাদের অধিকার বুঝে নিয়েছিলেন, ওই গণভবন দখল করে অবৈধভাবে হাসিনা সরকার 15 বছর আপনাদের রাজা রানী হয়ে আপনাদেরকে শোষণ করেছে। কিন্তু জনগণ ওই গণভবন দখল করে তার চেয়ারে বসে বুঝিয়ে দিয়েছে যে এই চেয়ারের প্রকৃত মালিক হলো জনগণ, তুমি নও। সে যদি মালিক হতো তাহলে তো সে পালিয়ে যেত না, যেত? সে মালিক নয়। জনগণের ভয়ে যখন জনগণ ঘোষণা দিয়েছে আজকে আমরা গণভবনে যাব, এই ভয়ে সে পালিয়ে গেছে, হেলিকপ্টারে করে পালিয়ে। ঠিক না? নাকি মিথ্যা কথা বললাম? কিন্তু বিএনপির কেউ পালিয়ে গেছে? খালেদা জিয়া কোনোদিন পালিয়ে গেছে? 3 বার প্রধানমন্ত্রী ছিল, সে কি পালিয়ে গেছে? সে কিন্তু পালিয়ে যায় নাই। আওয়ামী লীগের রাজনীতি হলো পালিয়ে যাওয়ার রাজনীতি। তারা 71 সালেও পালিয়ে পাকিস্তানে গেছে তাদের নেতা, আর ভারতে গেছে কিছু অংশ। আবার এখন দেখেন তাদের ওই যে নেত্রী, সে ভারতে গেছে এবং পিছনে পিছনে তার যে চেলা চামচারা ছিল তারাও যে যেখানে পারছে, যে যে দেশে পারছে চলে গেছে। তা আওয়ামী লীগের রাজনীতি হলো পালিয়ে যাওয়ার রাজনীতি, আর জনগণের অর্থবিত্ত লুটপাটের রাজনীতি, আর দেশে দুর্ভিক্ষ উপহার দেওয়ার রাজনীতি। এই হলো আওয়ামী লীগের রাজনীতি। আর বিএনপির রাজনীতি হলো দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার রাজনীতি, দেশে কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি এবং দেশে একটি ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের রাজনীতি হলো বিএনপির রাজনীতি। সুতরাং বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতির পার্থক্য এটি, তারা বোরকা পরে পালিয়ে যায়, আর বিএনপির নেতা কর্মীরা জনগণের অধিকার আদায়ের জন্য রাস্তায় বুক পেতে দেয়। পুলিশের সামনে ওই ফ্র্যাঙ্কেনস্টাইন দৈত্যের মতো হয়ে যাওয়া বাহিনীদের সামনে আমরা বুক পেতে দেই যে মারলে মারো, কিন্তু আমরা অধিকার থেকে বিচ্যুত হব না। সুতরাং পার্থক্য এখানেই। একদল লুটপাট করে পালিয়ে যায়, আরেক দল হলো ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে যায়। এই হলো পার্থক্য। কাজে পার্থক্য আপনাদের বুঝে নিতে হবে, অধিকার আপনাদের আদায় করে নিতে হবে। আমি তো বলেছি যেমনি করে 5ই আগস্ট আপনারা আপনাদের মালিকানা বুঝে নিয়েছেন, এই দেশের মালিক আপনারা আপনাদের মালিকানা বুঝে নিয়েছেন, তেমনি করে আগামী নির্বাচনের মাধ্যমেও আপনারা আপনাদের মালিকানা বুঝে নেবেন। আপনাদের পছন্দের নেতাকে আপনারা সংসদে পাঠাবেন। আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না। আপনারা আবার বলবেন যে এই লোকটা নতুন আইছে, এতক্ষণ কষ্ট দিল আমাদেরকে, নতুন আইসাই বেশি পুরান হলে জানি কি করে। আমি আর কষ্ট দিতে চাই না, আমি শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আমি শুধু দোয়া চাইবো। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনার জন্য তো আজকে আমাদের এখানে দোয়া হবেই, তার জন্য সবসময় দোয়া করবেন যে এরকম মানুষ যুগে যুগে যেন আসে, আমাদের দেশে যেন এরকম মানুষ যুগে যুগে আসে, তাহলে দেশে শান্তি স্থাপন হবে। এরকম মানুষের বড়ই অভাব, এরকম মানুষের বড়ই অভাব। এগুলো কিন্তু যুগে যুগে আসে না, এগুলো আল্লাহর রহমত হলে শুধুমাত্র এরকম মানুষ কয়েক যুগে হয়তো একজন আসে। কাজে আমরা আশা করছি যে তারেক রহমান যদি দেশে আসতে পারেন এবং দেশে আসেন, তাহলে হয়তো জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তার মধ্যে আমরা দেখি, আমরা খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দেখি, কারণ এই দুইজনের রক্ত তো তার শরীরে প্রবাহিত হয়। সুতরাং সততা, আদর্শ, ন্যায় বিচারের সকল গুণ
তারেক রহমানের মধ্যে রয়েছে, এটা আমরা বিশ্বাস করছি। কাজেই আমরা তাকে যদি আনতে পারি এবং তাকে যদি বলতে পারি যে আপনি দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন, তাকে যদি আমরা বলতে পারি, তাহলে হয়তো এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি যেমন পাশে রয়েছে, ওনার মতো নেতৃত্ব যদি আমরা পাশে পাই, তাহলে অবশ্যই এই দেশকে আমরা যে ধ্বংসস্তূপের মধ্যে ফেলে রেখে গেছে গত বেশিরভাগী সরকার, দেশটাকে যে ধ্বংসের জায়গায় ডাস্টবিনে ফেলে রেখে গেছে, সেখান থেকে হয়তো আমরা ধুয়ে মুছে বের করে এনে দেশটাকে আবার নতুন করে আমরা সাজানোর চেষ্টা করতে পারি। তা আপনারা দোয়া করবেন তারেক রহমান সাহেবের জন্য, এবং দোয়া করবেন ঐক্যের প্রতীক, সংগ্রামের প্রতীক, আদর্শের প্রতীক আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমাদের দোয়া রইল। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, এই নেতাদের জন্য দোয়া করবেন, তারা যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারে, আদর্শ নিয়ে চলতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বাবুল সহ বাবুলের সংগঠনের যারা রয়েছেন, সকলকে আমার নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল